দর্শক, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করে প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস ১.৫ বছরের শাসন আমরা দেখলাম, সেই শাসনের পরিপ্রেক্ষিতে কি বলা যায়? প্রফেসর ইউনূসকে এই বাংলাদেশের জেন-জি প্রজন্মের যারা নেতৃত্ব দিয়েছে তারা নষ্ট করেছে, নাকি প্রফেসর ইউনূসই বাংলাদেশের জেন-জি প্রজন্মকে ভয়াবহ মববাজি এবং মাস্তান প্রজন্মে পরিণত করে তাদেরকে নষ্ট করেছে? এই প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসবে। আবার এই প্রশ্ন যখন আসবে তখন আবার এটাও মনে হবে যে প্রফেসর ইউনূস আগস্টের ৮ তারিখে রাষ্ট্র ক্ষমতা পেয়েই বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। সেই ক্ষেত্রেই প্রশ্ন আসে যে সেই ছাত্ররাই তাকে নষ্ট করলো, তাকে বিভ্রান্ত করলো, তাকে কুপথে পরিচালনা করলো, নাকি তিনি নিজেই ছাত্রদের কুপথে পরিচালনা করে একটা প্রজন্মের রীতিমতো শব্দটা এরকম, শব্দটা একটু বাজে শব্দ, তারপরেও অনেকে বলে না যে গাঁড় মেরে দেওয়া, এই প্রজন্মের জেন-জি প্রজন্মের যে প্রজন্মটা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে একেবারে গাঁড় মেরে দিয়েছেন তিনি। এই প্রশ্ন আসবে। এই প্রশ্ন কেন আসছে, কেন তুলছে? গতকালকে আমরা দেখেছি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে নাকি নষ্ট করেছে এই প্রজন্ম। মন্তব্যটা সরাসরি সেটা খুব মজার। সেই মজার মন্তব্য নিয়েই আলোচনা করে বোঝার চেষ্টা করব কে কাকে নষ্ট করলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ওই যে প্রশ্ন কে কাকে নষ্ট করেছে। নুরুল হক নূর যে মজার মন্তব্য করেছেন, সেই মন্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি একমত পোষণ করতে চাই না, এটা আগেই বলে রাখলাম। বাকি আপনাদের মতামত কি সেটা তো আমাদের কমেন্ট বক্সে জানাবেনই। নুরুল হক নূর যে মন্তব্য করছেন সেটা শিরোনামটা দেখে নিন সংবাদের। বলছেন যে এনসিপির কতিপয় বালক দ্বারা ডক্টর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন। অনেকটা সারল্যর শিশু সারল্যের উক্তি যে এনসিপির কতিপয় বালক দ্বারা প্রফেসর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন। প্রফেসর ইউনূস কি বিভ্রান্ত হওয়ার মতো লোক, কিংবা কারো দ্বারা বিভ্রান্ত তিনি হবেন সেরকম কি তিনি মানুষ? অবশ্য সেই ক্ষেত্রে আবার বিতর্কও থাকতে পারে, কারণ তিনি তো কারো দ্বারা পরিচালিত হয়েছেন, সেটা ওই এনসিপির কতিপয় বালক হোক, কিংবা ডিপ স্টেটের দ্বারা হোক, কিংবা আইএসআইয়ের দ্বারা হোক, কারো না কারো দ্বারা তো তিনি পরিচালিত হয়েছেন এবং এই দেশটাকে মবের দেশ, মাস্তানির দেশ, সন্ত্রাসবাদের দেশ, জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার মেটিকুলাস ডিজাইন তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু নুরুল হক নূর যেটা বলতে চাচ্ছেন সেটা একটু বিস্তারিত জানি, তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে কে কাকে নষ্ট করলো। এনসিপির কতিপয় বালকের দ্বারা ডক্টর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এই নুরুল হক নূর। রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। নূর বলেন, বিএনপি, জামাত, এনসিপি সবসময় মিটিং করত। এনসিপি একটা দল, তখনও রেজিস্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মতো অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ডক্টর ইউনূস। আমরা দেখেছি যে তাসনিম জারা এবং আক্তারকে জাতিসংঘের মিটিংয়ে নিয়ে গেলেন, যে দল তখন পর্যন্ত নিবন্ধনই পায়নি, সেই দলের 2 নেতাকে তিনি জাতিসংঘে নিয়ে গেলেন, অনিবন্ধিত একটা দলের 2 নেতাকে। এনসিপি নীতি নির্ধারণ করত, তিনি বলছেন যে এনসিপি নীতি নির্ধারণ করত এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য। অর্থাৎ এনসিপি যা চাইতো সরকার থেকে ডিসি, এসপি অফিসে ফোন করে বলে দেওয়া হতো ওরা যা চাচ্ছে সেইভাবে তোমরা করো। অবশ্যই এটা আলাদাভাবে বারবার বলার প্রয়োজন হয়নি, কারণ সরকার থেকে এরকম নির্দেশনা ডিসি অফিস, এসপি অফিস, ইউনো অফিস, কিংবা ওই ইউনিয়নের প্রশাসক পর্যন্ত যারা বসেছে তাদের কাছে এই নির্দেশাবলী প্রফেসর ইউনূস সরকার দিয়ে দিয়েছিলেন যে স্থানীয় সমন্বয়কদের, জুলাই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে তোমরা কাজ করো। তার ওরা হচ্ছে বস, তোমরা হচ্ছে কর্মচারী, বসরা যা বলবে সেইভাবে করো। এবং সেই সুযোগে বসরা টাকা কামিয়েছে, বসরা মব করেছে, বসরা সন্ত্রাস করেছে, বসরা দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, অনেক করেছে এই বসেরা। তিনি এই কথা যখন বলছেন তখন আরেকটা কথাও বলেছেন, যে কথাটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, সেই কথার ব্যাখ্যায় যাব। তিনি বলছেন, শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ডক্টর ইউনূসও তাই করেছে।
তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে। নুরুল হক নূরদের এই মানে বঙ্গবন্ধু বিষয়ে এই অতিরিক্ত চুলকানি তাদের একসময় বড় ধ্বংসের কারণ হবে। বঙ্গবন্ধু নিয়ে যা ইচ্ছা তাই বক্তব্য দেওয়া, বঙ্গবন্ধু ৭২-এর 10ই জানুয়ারি দেশে ফিরে মুক্তিযুদ্ধে কি হয়েছিল সেগুলো নাকি জানতেই চাননি, বুঝতেই চাননি, তাহলে কি করেছেন তিনি? মানে বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে কি ছিলেন, রাজকীয় অতিথি ছিলেন? রাজকীয় অতিথি হয়ে তিনি ভিভিআইপি মর্যাদায়, প্রফেসর ইউনূসের মতো ভিভিআইপি মর্যাদায় এসএসএফ নিরাপত্তায় সেখানে ছিলেন, তাই তো? তিনি কিছুই জানতেন না যুদ্ধের যে ব্যক্তিটা যুদ্ধের আয়োজন করলো, যুদ্ধের জন্য সারা দেশকে ঐক্যবদ্ধ করলো, যে মানুষটা নিজেকে উৎসর্গ করলেন, নিজে যদি পাকিস্তানিদের কাছে ধরা না দেন, পালিয়ে যান, তাহলে অন্যরা অনেক বড় ধরনের বিপদে পড়বে এবং পুরো দেশে একটা ম্যাসাকার তৈরি করবে পাকিস্তানি বাহিনী। সেই সাধারণ জনতার উপরে যেন ম্যাসাকার কম হয়, সেই জন্য যিনি নিজেকে উৎসর্গ করলেন, যে ব্যক্তি তার জীবনে ৪৬০০ দিনের বেশি জেল খেটেছেন, সেই ব্যক্তি নিয়ে তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে তুলনা করে বসলেন। এখানেই বিপত্তিগুলো আসে, যে কখনো কখনো এরা দিগ্ভ্রান্ত হন, পদভ্রান্ত হন এবং নিজেদের কথা বলতে গিয়ে কিংবা আওয়ামী বিরোধিতার নামে, শেখ হাসিনার বিরোধিতা আপনি ১০০ বার করেন, ১০০০ বার করেন, কোটি বার করেন, শেখ হাসিনার সমালোচনা করেন, ঠিক আছে, বঙ্গবন্ধুও তো মানুষ, বঙ্গবন্ধুরও সমালোচনা করেন, যেটুকু সমালোচনা পাওয়ার তিনি যোগ্য সেটুকু করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে ৭২-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে মুক্তিযুদ্ধের কিছুই জানতে চাননি, প্রফেসর ইউনূস যেমন ৮ তারিখে এসে ক্ষমতায় নিয়ে বিপ্লবের কিছুই জানতে চাননি, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কি হয়েছিল প্রফেসর ইউনূস কিছুই জানতে চাননি, এই ব্যাপারের সঙ্গে তিনি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ব্যাপারটা মিশিয়ে ফেললেন, এখানেই বিপত্তিগুলো ঘটে। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা দীর্ঘ আলোচনা করতে হবে। বঙ্গবন্ধুর পুরো জীবনে, ওই যে বললাম যে ৪৬০০ দিনের বেশি তিনি জেল খেটেছেন। ৪৬০০ দিন অনেকের তো বয়সই হয় না, তো যাদের ৪৬০০ দিন রাজনীতির বয়সই হয়নি, সেই মানুষগুলো যখন বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করেন তখন একটু খারাপ লাগে। অবশ্য খারাপ লেগে কাজ নেই, কারণ তারা তো শেখ হাসিনার সঙ্গে কিংবা আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে মিলিয়ে ফেলেন এবং মুক্তিযুদ্ধকে নানাভাবে ছোট করার চেষ্টা করেন। এখন আসি মূল প্রসঙ্গে, যেটা তিনি বলছেন যে প্রফেসর ইউনূসকে এনসিপির কতিপয় বালক বিভ্রান্ত করেছেন। প্রফেসর ইউনূসকে বিভ্রান্ত করা এত সহজ নয়, এবং এনসিপির ওই কতিপয় বালকরা প্রফেসর ইউনূসকে বিভ্রান্ত করেছেন এটাও সঠিক নয়। প্রফেসর ইউনূস যেটা করেছেন সেটা জেনে বুঝে ঠিকঠাকভাবে সজ্ঞানে তিনি করেছেন, কারণ তিনি সেটাই করেছেন যেটাতে তার লাভ। তিনি তার নিয়োগকর্তাদের অপরিসীম ক্ষমতা দিয়েছেন নিয়োগকর্তাদের জন্য নয়, তার নিজের স্বার্থে, যেন নিয়োগকর্তারা, তিনি যে ওই ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন, তিনি যে নিজের মামলাগুলো উইথড্র করে নিয়েছেন, তিনি যে তার গ্রামীণ ট্রাস্টের একগাদা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছেন, তিনি যে বিনা টেন্ডারে গ্রামীণ ফোনের তরঙ্গ বরাদ্দ করেছেন অন্তত ২৫০০ কোটি টাকারও বেশি, এই ব্যাপারগুলো যেন ওই এনসিপির কতিপয় বালক যারা বিভ্রান্ত করেছেন বলে নুরুল হক নূর বলছেন, এই ব্যাপারগুলোতে তারা যেন মনক্ষুণ্ণ না হয়, তারা যেন প্রতিবাদ না করে, নিজের আখের গোছাতে যেন সহজ হয়, কোনো ধরনের বাধার মুখে পড়তে না হয়, এই কারণেই মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতেই তিনি বরং ওই এনসিপির কতিপয় বালককে বিভ্রান্ত করেছেন এবং তারা তাদের মতো করে বিভ্রান্তিকর কাজ যেন করতে পারে সেই স্বাধীনতা তিনি তাদেরকে নিশ্চিত করেছেন। এই কারণেই সারা দেশে এত মববাজি হয়েছে, এত দুর্নীতি হয়েছে, এত চাঁদাবাজি হয়েছে, কিন্তু সেটার ব্যাপারে তিনি কিছুই বলেননি। যমুনায় বসে বসে তিনি শুধু মজা দেখেছেন আর নিজের আখের গুছিয়েছেন। আমার মনে হয় যে সেই কারণেই তিনি ওদেরকে কিছু বলেননি এবং বারবার শুধুমাত্র ওই একটা কথাই বলেছেন যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, তারাই আমার নিয়োগকর্তা, তারাই আমার মালিক। সব কিছু ঠিকঠাক হতো যদি প্রফেসর ইউনূস ওই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের দিন যেটা বলেছিলেন না, যে আমরা বর্বর থেকে সভ্যতায় এলাম,
তার আগের 55 বছর 54 বছর আমরা নাকি বর্বর ছিলাম। প্রফেসর ইউনূস সভ্যতায় এনেছেন। সভ্যতায় আনা দেশটাকে কিভাবে মববাজির দেশে পরিণত করতে হয় এবং একটা মববাজির দেশ কিংবা সন্ত্রাসবাদী দেশ কিংবা জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়ার পরে জঙ্গিবাদ কায়েম করার দেশকে কিভাবে সভ্য দেশ বলতে হয়, এটা একমাত্র পৃথিবীতে প্রফেসর ইউনূস ছাড়া কারো পক্ষেই বোঝা সম্ভব নয়, কারো পক্ষেই জানা সম্ভব নয়। দর্শক, আপনার ভিন্ন মত থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের।